ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ 2-0 গোলে জিতেছে, কিন্তু স্কোর লাইন দেখে আসলে বোঝার উপায় নেই এই ম্যাচে বাংলাদেশ কতটা 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 আধিপত্য বিস্তার করে খেলেছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। গোল আসলে হতে পারতো হাফ ডজন, অন্তত গোটা 6 গোল তো হতেই পারতো। বাংলাদেশ 2-0 গোলে জিতেছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গতি এবং আক্রমণাত্মক ফুটবল বাংলাদেশ উপহার দিয়েছে সেটা আসলে আমরা বহুদিন ধরে দেখিনি, এইরকম পেস আমরা দেখিনি। এবং এই যে গতিময় ফুটবল, সেটা ডেফিনেটলি অন্যতম কারণ হামজা চৌধুরী শুরু থেকে মাঠে ছিলেন, সেটা তো বটেই। ফাহমিদুলের ইনক্লুশন, ফাহমিদুল বাদিক থেকে যেভাবে করে বারবার বল নিয়ে ঢুকেছেন, তাতে করেই আসলে এক্সট্রা একটা পেস পুরো বাংলাদেশ দল জেনারেট করতে সক্ষম হয়। গোল ডেফিনেটলি ফার্স্ট হাফে বাংলাদেশ একাধিক পেতে পারতো। হামজা চৌধুরী তো হেড করে গোল করলো, এবং সেক্ষেত্রে জামাল ভুঁইয়ার কর্নার। আমরা অনেকগুলো এখানে ইন্টারেস্টিং বোঝাপড়া দেখেছি। একটা হচ্ছে জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীর একটা বোঝাপড়া ম্যাচের শুরু থেকে আমরা দেখছিলাম, তারা দুইজন নিজেদের ভেতরে কিভাবে বল আদান প্রদান করছেন, সেটা একটা দারুণ ব্যাপার। আর একটা যেরকম ডুও চোখে পড়ার মতো ছিল, সেটা হচ্ছে ফাহমিদুল এবং রাকিব। ফাহমিদুল যেভাবে করে রাকিবকে আসলে বল বানিয়ে দিচ্ছিল বা বাড়িয়ে দিচ্ছিল, তাতে করে বাংলাদেশ বারবার আসলে অ্যাটাক করছিল, সেই ঘটনাটা হয়েছিল। আবার আমরা দেখেছি যে হামজা চৌধুরীর সাথে সোহেল রানা মাঝ মাঠের পাশাপাশি তারা কিভাবে করে বল এক্সচেঞ্জ করছেন, একে অপরকে পাস দিয়ে আসলে মিডফিল্ডের দখলটা পুরোটা সময় জুড়ে নিজেদের কাছে রাখছেন। গোলের কথা বলছিলাম যে গোল তো হতে পারতো, জামাল ভুঁইয়া নিজে আরও অন্তত একটা গোল তো করতেই পারতেন, দুটো সুযোগ ছিল। রাকিব গোটা দুয়েক গোল করতে পারতেন, এবং একই সাথে মোরসালিন বদলি হিসেবে যিনি মাঠে নেমেছেন, তিনিও কিন্তু গোটা দুয়েক গোল করতেই পারতেন, সেগুলো হয়নি, নানা কারণে হয়নি। ডেফিনেটলি ব্যর্থতা সেই জায়গাটাতে ছিল, বাট যে দুটো গোল হয়েছে সেই দুটো দারুণ গোল। সোহেল রানা ম্যাজিক দেখিয়েছেন রীতিমতো, যে গোলটা করেছেন অসাধারণ এক কথায়। তো গোল দুটো হলেও ওভারঅল এরকম অ্যাটাকিং ফুটবল বাংলাদেশ সবশেষ কবে খেলেছে সেটা কিন্তু মনে করাটা খুবই একেবারে কষ্টসাধ্য ব্যাপার। এবং ফাহমিদুল তিনি আসলে প্রথম ম্যাচেই তিনি তার প্রতিভার জানান দিয়েছেন, তার প্রতিভা মাঠে দেখা গেছে। গতি, চমৎকার কাটব্যাক, এরপরে ডিবক্সের ভেতরে ক্রস, এরপর ডিফেন্স চেরা পাস বাড়ানো ফাহমিদুল সেগুলো কিন্তু করতে সক্ষম হয়েছে। এবং যখন বল হারিয়েছে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, গিভ আপ করেননি, এবং ক্ষিপ্র গতিতে আবারও সেই বল উইন করার চেষ্টা আমরা ফাহমিদুলের ভেতরে দেখেছি। খুবই 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 ইমপ্রেসিভ, ডেফিনেটলি এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই। কোচ আসলে পরখ করতে চেয়েছেন অনেক ফুটবলারকে, তিনি দেখতে চেয়েছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে, এই কারণে শুরুতে স্টার্টিং লাইন আপে কাজেমকে খেলানো হয়েছে। কাজেমও তিনিও ভালো খেলেছেন, খারাপ খেলেননি মাঝ মাঠে। এবং একই সাথে আমরা দেখলাম তাজউদ্দিনকে প্লেইং 11-এ রাখা হয়েছিল, পরবর্তীতে বদলি হিসেবে আবার মাঠে নেমেছেন হৃদয়, এরপরে নামানো হয়েছে আলামিনকে, ফাহিমকে খেলানো হয়েছে বদলি প্লেয়ার হিসেবে, মুরসালিন বদলি হিসেবে মাঠে নেমেছে। জামাল ভুঁইয়াকে আমরা দেখলাম একটা নতুন রোলে, মানে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসলে জামাল ভুঁইয়া খেলেছেন। নর্মালি তিনি একটু নিচের দিকে খেলে থাকেন, সেই জায়গাটাতে জামাল ভুঁইয়া তিনি ভালো খেলেছেন। সো ওভারঅল বাংলাদেশের প্রিপারেশনটা হলো দুর্দান্ত সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে। যে ফুটবলটা ভুটানের এগেনস্টে বাংলাদেশ খেলেছে, সেই ফুটবলটা যদি বাংলাদেশ সিঙ্গাপুরের এগেনস্টে খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে ডেফিনেটলি সিঙ্গাপুরকে হারানো সম্ভব। এবং ভুটান কিন্তু র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এক ধাপ এগিয়ে থাকা দল, কিন্তু খেলা দেখে মনে হয়েছে যে বাংলাদেশ ভুটানের থেকে কমসে কম 30 ধাপ এগিয়ে থাকা একটা দল। এতটা ডমিনেন্স ছিল বাংলাদেশের, কোনো সন্দেহের ব্যাপারে নাই। সো দেখা যাক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কেমন করে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যেগুলি খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।